সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুনর্নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে সরকারি চাকরি সংশোধন বিল 2026। বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বিলটি সংসদে উত্থাপন করেন। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়। এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32, সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32, স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ স্বশাসিত সংস্থাসমূহের চাকরিতে প্রবেশের বয়স 32 এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব বিধিমালা বহাল থাকবে। বিলটি পাশ করার সময় বিরোধী দল হ্যাঁ এবং না কোনো মন্তব্য করায় আপত্তি জানান সরকারি দলের চিফ হুইপ। তখনই সংসদের সাউন্ড সিস্টেম বিঘ্ন ঘটায় সংসদ অধিবেশন 40 মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন স্পিকার। এর আগে এক প্রশ্নোত্তর পর্বে গুম নিরোধের জন্য কঠোর আইন করা হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এদিকে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে সরকারি ও বিরোধী দলের অনির্ধারিত বিতর্কে উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদ অধিবেশন। দিনের কার্যসূচি শেষে অনির্ধারিত বক্তব্যে সংবিধান সংস্কার ইস্যুতে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে সরকারি দলকে বিতর্ক ছাড়াই গণভোট মেনে নেয়ার আহ্বান জানান। জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধী দলের অবস্থান উদ্দেশ্য প্রণোদিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ বলেন, বিরোধী দল গণভোটের নামে জনগণকে গোজামিল বোঝানোর চেষ্টা করছে। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর মেনে চলে এবং বিশ্বাস করে বিএনপি। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সংসদে উত্থাপিত আকারে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল 2026 পাশ হলো। এই দেশটা যদি গড়তে হয় তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হ্যাঁ বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। এই জুলাই আদেশের যে এতগুলো পৃষ্ঠা আছে, আমি বলেছিলাম যে আমার পড়তে লেগেছিল 3 ঘন্টা, জনগণ কয় ঘন্টা পরে এটার উপরে হ্যাঁ না ভোট দিয়েছে জানা নেই। 4টা প্রশ্ন দিল, আইনমন্ত্রীটি কি বলেছেন, 4টা প্রশ্নের একটা তফসিলে গিয়ে দেখা যায় সেখানে কোনো প্রপোর্শনের কথা বলা নাই, দফা 17। তার মানে এটি এনে দেওয়ার পর, সুতরাং এই গুজামেল দিয়ে একটা জনগণকে গণভোট দিতে বাধ্য করছে। আমরা তো মানবো, আসুন সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে এসে করি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ মাগরিব জাতীয় সংসদের মসজিদে এই দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ সহ সংসদ সদস্যরা অংশ নেন। অতীতের সরকার সময়মতো টিকাদান কার্যক্রম জোরদার না করায় দেশে হামের প্রাদুর্ভাব বজ্রপাতের মতো দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। বর্তমানে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেশে হামের সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশু হাম প্রতিরোধী টিকা পাবে। স্বাস্থ্য বিভাগ বলছে, আগে টিকা নেওয়া শিশুরাও এই ক্যাম্পেইনে নিতে পারবে তাদের প্রয়োজনীয় টিকা।
রোববার সকালে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকাদান কার্যক্রম জোরদার না করায় দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে চলবে হামের টিকাদান কর্মসূচি। পাশাপাশি 3 মে থেকে দেশের বাকি এলাকাগুলোতে একযোগে এই কর্মসূচি চালু রাখা হবে বলেও জানান তিনি। আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। আজকে থেকে আমাদের 18টি জেলার 30টি উপজেলায় এই কার্যক্রম শুরু হয়েছে। এই মাসের 12 এপ্রিল থেকে আর 7 দিন পর থেকে আমরা ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর, দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল গ্রেটার এরিয়াতে ইনশাআল্লাহ আমরা টিকাদান কর্মসূচি চালিয়ে যাব। হামের সংক্রমণ ঠেকাতে নির্ধারিত বয়সের সব শিশুকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্র থেকে সন্তানদের টিকা নেওয়ার আহ্বানও জানান সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি সংকটে বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাবে অন্যান্য দেশের মতো আগামীতে বাংলাদেশেও পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগারগাঁওয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে, আমরা কিন্তু এখনো বাড়াই নাই। কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কতক্ষণ আপনি থাকতে পারবেন। যেহেতু আমরা নির্বাচিত সরকার, আমরা চেষ্টা করছি জনগণের উপর চাপ সৃষ্টি না করার জন্য, কিন্তু একটা সময় এই চাপ তো নিতে পারবে না সরকার, এবং চাপ নিতে না পারলে যদি সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। সুতরাং সেই বিষয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের গোপন কোনো চুক্তি নেই দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আমেরিকার অনুমতি নেওয়ার প্রচারটি সঠিক নয়। তবে জ্বালানি সংকট নিরসনে পাশে থাকার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের যে কোনো বিষয়ে পাশে থাকতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। প্রতিদিনের মতো সাত সকালে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় করতে যান প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দ। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে যান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি, সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। যুক্তরাষ্ট্রের এনার্জি মিনিস্টার, তার সঙ্গে আমি বেশ কয়েকটি বিষয়ে কথা বলেছি। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনও প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ইরান সহ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে বসবাসরত প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধানে পাশে থাকতে চায় সরকার। ইউএই হোক, ওমান হোক, আর আপনার কাতার হোক, আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে নাগরিকদেরকে প্রাধান্য দেওয়া
এবং তাদের ওয়েলবিং, হেলথ অ্যান্ড সেফটি প্রাধান্য দিয়ে দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যান্ড অনলি প্রায়োরিটি। পুনরুত্থান দিবসের শুভেচ্ছা জানিয়ে ইসাহিল ফেলোশিপের চেয়ারম্যান পাস্টর ডেভিড আনোয়ার বলেন, প্রধানমন্ত্রীর কাছে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। যে পুনরুত্থান দিবসটি যেন জাতীয়ভাবে ছুটির দিন ঘোষণা করা হয়, খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের যেন পুনর্গঠন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই যে এটি একটি বিরল দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। অনেকগুলো চার্চ আছে গরিব, কিন্তু সেই চার্চের পালকদের জন্য তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা টাকা দিয়ে আমরা বিচার করতে চাই না, এটা একটি সম্মাননীয় এবং রিকগনিশন যে তিনি সমস্ত মণ্ডলীকে বা চার্চগুলোকে দিয়েছেন। সেই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছি। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জ্বালানি সংকট বাড়তে থাকায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন এখন যেন পরিচিত দৃশ্য হয়ে উঠেছে। দেশের প্রায় প্রতিটি পাম্পের সামনে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্ধারিত মূল্যে তেল বিক্রি হলেও ভোগান্তি পিছু ছাড়ছে না ভোক্তাদের। একটি মাত্র পাম্প দিয়ে চলছে পুরো উপজেলার কার্যক্রম। প্রতিনিধি কাজী পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। এটি কোনো সাধারণ লাইন নয়, জ্বালানি তেলের জন্য অপেক্ষার দীর্ঘ সারি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় একমাত্র কাজী মন্টু ফিলিং স্টেশন ঘিরে প্রতিদিনই এমন চিত্র। সন্ধ্যা থেকে শুরু হলেও সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন চালকরা। কেউ কেউ আবার আগের রাতেই মোটরসাইকেল রেখে যান সিরিয়াল ধরে রাখতে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াইয়া অনেক ভোগান্তির পরে পাচ্ছি। কাল 10টার সময় গাড়ি রেখে গেছে এখানে, সারাদিন অপেক্ষা করার পরে এখন তেল পাই। ডিজেল নিতে বাস, মিনি বাস, মাহেন্দ্র সহ বিভিন্ন যানবাহনকেও দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। কৃষকদের জন্য টোকেনের মাধ্যমে 5 লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে, তবুও চাহিদা পূরণ হচ্ছে না। আমাদের যে তেল দেয় আসলে আমাদের তেলটাই আমাদের হয় না। আর একটা কাঠের জন্য 5টা করে দেবে, এর বেশি আমাদের তো পর্যাপ্ত করে তেল লাগে 10টা 15টা, একদিন চালাইলে কিন্তু পাচ্ছি 5টা। চাহিদা আমাদের বেশি, কিন্তু তেল পাচ্ছি 5 লিটার করে। সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি হলেও চাহিদার তুলনায় সরবরাহ কম, এটাই বড় অভিযোগ ভোক্তাদের। বর্তমানে প্রতিটি মোটরসাইকেলে সীমিত পরিমাণ মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে। 200 টাকার করে দিচ্ছি বা 2 লিটার করে দিচ্ছি, তারপরেও তারা সার্কেল করে আবার ঘুরে আসতেছে, আরো 2 লিটার নিতে চায়। যত সময় পর্যন্ত তেল থাকবে তত সময় পর্যন্ত আমরা দিব। জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের তদারকি থাকলেও একটি মাত্র পাম্পে পুরো উপজেলার চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। পাম্পের সামনে যেভাবে আসছে একসাথে 3-4 লাইন এবং কোনো লাইন নাই, অজবরলা অবস্থা। আমরা যেন সুশৃঙ্খল ভাবে দিতে পারি, এজন্য আমরা ওই কর্নারে একটা রশি দিয়ে বন্ধ করে দিব, এই গাড়িগুলো শেষ করে দিব। এরপরে যারা আসবেন 2 লাইনে আসবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। একটি পাম্পে পুরো উপজেলার নির্ভরতা আর সীমিত সরবরাহের এই বাস্তবতায় কবে স্বস্তি ফিরবে, সেই প্রশ্নই এখন কোটালীপাড়ার মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ব্যাংক লেনদেন চলবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। আর সন্ধ্যা 7টার মধ্যেই দোকান ও শপিং মল বন্ধ করতে হবে। শনিবার অফিসের নতুন সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। র্যাবের গুম খুন মামলায় ট্রাইব্যুনাল চাইলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। র্যাব থাকবে কিনা সে সিদ্ধান্ত সরকারের জানিয়ে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে সংস্থাটির প্রয়োজনীয়তা আছে বলেও মনে করেন মোহাম্মদ আহসান হাবিব পলাশ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সাম্প্রতিক সময়ে র্যাব ফোর্সেস কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন র্যাবের নতুন মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। প্রতিষ্ঠা লাভের পর থেকে এই এলিট ফোর্স হিসাবে র্যাব সন্ত্রাস দমন, মাদক বিরোধী কার্যক্রম, অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। লিখিত বক্তব্যে মাদক চোরাচালান রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন সহ আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের ভূমিকা তুলে ধরেন তিনি। গত 90 দিনে র্যাব ফোর্সেস দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে
331টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত 90 দিনে 484 জনকে গ্রেফতার করেছে। গত 90 দিনে র্যাব মাদক বিরোধী অভিযানে 24 কেজির অধিক হেরোইন, 7,000 বোতল অধিক ফেন্সিডিল এবং 5,000 কেজি গাঁজা এবং 15 লক্ষ পিস ইয়াবা সহ 4,000 লিটার বিদেশি মদ সহ অন্যান্য আরও মাদক দ্রব্য উদ্ধার করে এবং এত সংক্রান্তে প্রায় 1,115 জনকে গ্রেফতার করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক জানান, র্যাব বিলুপ্তি, সংস্কার, পুনর্গঠন সহ যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। বিলুপ্তি বা যে কথা বললাম রিস্ট্রাকচারিং বা রিনেম যাই বলি না কেন, যে কোনো পুনর্গঠন বা যে কোনো কিছু সরকারের দায়িত্ব, সরকারের বিষয়। আমি মনে করি একটা এ ধরনের একটা সংগঠন থাকার প্রয়োজন আছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি বাইরে ছিলাম বলে র্যাব তো পুলিশেরই একটা সংগঠন, সুতরাং এখানে আলাদাভাবে আমরা দেখছি না এবং র্যাবের এখানে থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে কোনো দ্বিমত নেই। এদিকে ট্রাইব্যুনালে চলমান র্যাবের গুম খুন সংক্রান্ত মামলার বিষয়ে ট্রাইব্যুনাল চাইলে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের এই নতুন মহাপরিচালক। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। আমাদের কাছে যা আছে, যেটুকু তথ্য থাকবে তার ভিত্তিতে, যে তথ্য আমার কাছে নেই বা থাকবে না বা আমার কাছে আমার দেবার সামর্থ্য বা সাধ্য নেই, সেক্ষেত্রে হয়তো আমরা অপারগতা প্রকাশ করতে পারবো, কিন্তু যে যতটুকু সাধ্য এবং সামর্থ্যের মধ্যে তথ্য আমাদের কাছে আছে তা আমরা বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহায়তা করব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। 2013 সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন 7 জুনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে এ মামলার অন্যতম অভিযুক্ত এবং সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এছাড়া ট্রাইব্যুনাল 1 মানবতাবিরোধী অপরাধের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে এবং ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগে মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ রহিত করেন, কারণ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় অন্তরায় হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে জিয়া উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে। বর্তমান সরকার এখনও বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করেনি উল্লেখ করে তিনি জানান, সুষ্ঠু বিচার নিশ্চিতে ভূমিকা রাখতে এই সরকারের আন্তরিকতার কমতি নেই। মাজার জিয়ারত শেষে জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে নিজেই দোয়া পরিচালনা করেন রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের মাননীয় আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, এই প্রক্রিয়ার মধ্যে স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি, পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রক্ষা করা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আগামীতে জাতীয় ও উপনির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা 2 নম্বরই ভোট যেন আর কেউ চিন্তাও করতে না পারে, এ লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের করতোয়া অডিটোরিয়ামে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে বগুড়া 6-0 আসনের উপনির্বাচনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সদস্যদের কেন্দ্রে প্রবেশ প্রয়োজন না হলে সেনাবাহিনী বিজিবি যাচ্ছে না, বাট প্রয়োজন হলে যাবে। যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয়ে যাবে, তা না হলে যাবে না। পুলিশ আর আনসারই যথেষ্ট এবং আমাদের কোথাও গত নির্বাচনে প্রয়োজন হয়নি। এত বড় নির্বাচন হয়ে গেছে, আল্লাহর মধ্যে প্রয়োজন হয়নি। ভোটের আগের রাত্রে কিছু কিছু জায়গায়
আপনারা যদি বলেন যে লাস্ট নির্বাচনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় কোন বিষয়গুলো বেশি কাজ করেছে, আমি বলবো যে ভোটের আগের রাত্রে আমাদের ভিজিলেন্স, 11 তারিখ দিবাগত রাত্রে আমাদের ভিজিলেন্স বেশ কিছু কেন্দ্রে স্থানীয় কিছু লোকজন ঢোকার চেষ্টা করেছে, একটাও সাকসেসফুল হয়নি, এবং যেখানে যেখানে এরকম চেষ্টা অ্যাটেম্প্ট হয়েছে ধরে পুলিশের হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। সব ধরনের বিভাজন ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, কিছু শক্তি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে, যা রুখে দিতে হবে। রাজধানীর মাদানী অ্যাভিনিউতে ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ এবং খ্রিস্টান এই সম্প্রদায় আমরা সবসময় একটা শান্তির মধ্যে ভালোবাসার সমাজ গড়ে তুলতে চেয়েছি। আজকে আপনাদের যে বিশেষ দিন স্টার সানডে, ধর্মবিশ্বাস, সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা হচ্ছে একটা ব্যক্তিগত বিশ্বাস। এই ব্যক্তিগত বিশ্বাস এটাকে আমরা রাষ্ট্রের মধ্যে আনতে চাই না। আমরা সবসময় বলি যে ধর্মবিশ্বাস যার যার, রাষ্ট্র সবার। এটা এই জন্যই যে আমরা বিশ্বাস করি আমাদের নেতা, যিনি আমাদের এই দল সৃষ্টি করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তিনি সবসময় বলতেন যে আমরা সবাই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক, আমরা কোনো আলাদা সম্প্রদায়ে বিভক্ত নই। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে বা যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস আজ। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খ্রিস্টান ধর্মমতে এই দিনে ঈশ্বরপুত্র যীশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যীশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানী সহ সারা দেশের বিভিন্ন চার্চে প্রাতকালীন প্রার্থনা করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় হচ্ছে বিশেষ প্রার্থনা। এছাড়াও রাজধানীর তেজগাঁও ক্যাথলিক চার্চ মিশন সহ সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। আমাদের বিশপ এসেছিলেন আজকে, বিশপ মিশা দিয়েছিলেন। তিনি আমাদের জন্য উপদেশ রাখেন, আমরা যেন সবসময় যিশুর আদর্শে চলতে পারি। তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গেছে, আমরা যেন সেই আদর্শে চলতে পারি। আজকে মূলত আমাদের যীশু খ্রিস্টের সেই স্বর্গারোহণের দিন। আমরা এখানে আমাদের পরিবারের সাথে এসেছি, আমাদের সেই আত্মীয় স্বজন, প্রিয়জন, আমরা সবাই একদিনে মিলিত হই। আমাদের মূল্যবোধ, সবার সাথে আর কি ভালো আচরণ, সবাইকে সমান চোখে দেখা, আমরা যতই হই আমরা সবাই মানুষ। তো এই শিক্ষাটা যদি আমরা সবাই নিতে পারি তাহলে আশা করি আমাদের দেশের যে সব কিছু উন্নতির দিকে যাবে। 40 দিন আর কি রোজা রাখি। রোজা রাখার পর আমাদের প্রায়শ্চিত্তকালীন যে যিশুর জন্য আমরা করি, এই স্টারটা আমরা ঈশ্বরকে খুশি, যিশুকে খুশি করার জন্য আর কি আমরা করে থাকি। পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া শোভাযাত্রার নাম পরিবর্তন করে বৈশাখী শোভাযাত্রা করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রোববার বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী কথা জানান। সংস্কৃতি মন্ত্রী বলেন, এ সরকারের দায়বদ্ধতা জনগণ, জাতি ও দেশের কাছে, তাই সরকার সমাজে বিভাজন চায় না। মিটিংয়ে এবং এর আগেও আমরা এটা নিয়ে বড় মিটিং করেছি। আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রা বলবো না, মঙ্গল শোভাযাত্রা বলবো না। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সাথে, সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল, বাদ্য, পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। আগামী 9 এপ্রিল পর্যন্ত রাজধানী সহ সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী 10 তারিখের পর তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেওয়াজ কবির। তিনি জানান, এই মাসের শেষে দেশের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা বাড়বে। এর মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ দেখা দেবে। মে মাসে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করতে পারে বলেও জানান তিনি।
আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিগত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 50 মিলিমিটার। এই অবস্থাটা আগামী 2-3 দিন অব্যাহত থাকবে। তারপরে 9-10 তারিখের দিকে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ার সম্ভাবনা আছে। এপ্রিল, মে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে উষ্ণতম মাস, ফলে টেম্পারেচার স্বভাবতই বেশি থাকবে। বৃষ্টিপাতের সময়টুকু সহনশীল থাকলেও পরবর্তীতে আবার রাইজ করবে।